মেঘনা পাড়ার সহজ সরল মেয়ে হাসি চাকরির প্রলোভন দেখিয়ে কিছু অসাধু লোক তাকে ইন্ডিয়ায় পাচার করে দেয়। এভাবেই তারা মেঘনা পাড়ার আরো অনেক মেয়েকে পাচার করার ধান্দা করতে থাকে। গ্রামের সহজ সরল মানুষ এসব কিছু বুঝতে না পারলেও শহর থেকে ঘুরতে আসা এক মেয়ে ঠিকই ব্যাপারটা বুঝতে পারে। এরপর সে কিভাবে এই চক্করের মুখোশ সবার সামনে উন্মোচন করে এবং কিভাবে মেয়েদেরকে বাঁচায় সেটাই দেখবো আজকের গল্প মেঘনা কন্যাতে। হ্যালো এন্ড ওয়েলকাম টু মুভি এক্সপ্লেনার ফর ইউ। শুরুতেই দেখা যায় একটা পতিতালয়, যেখানে একজন মা তার লোক গিয়ে রমাবালা নামের একজনকে বলতে থাকে, শুনেছি এখানে নতুন একজন এসেছে। রমা বলে, আমার মাথা খারাপ আছে এখন, তুই চুপচাপ চলে যা, ভালো লাগছে না। কিন্তু সে যেতে না চাইলেও রমা তখন লোকটাকে ঘাড় ধরেই বের করে দেয়। তো এরপরে দেখা যায় রমা একটা ঘরে আসে, যেখানে সত্যি সত্যি নতুন একটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। তো রমা তাকে বলে, তোর মতো কত মেয়েকে আমি রমা দেখেছি, তাই এসব কান্নাকাটির কাহিনী ছেড়ে এখন একটু লাইনে আয় তো দেখি। কত সুন্দর মুখ তোর, এই মুখে যেন কারো নজর না লাগে, তুই চাইলে এখানে রানী হয়ে থাকতে পারবি। তাই এইসব কান্নাকাটি বাদ দিয়ে নিজেকে প্রস্তুত করে নে, কালিতের অভিষেক করা হবে। আমাদের এই কাজে এই মেয়েটার নাম ছিল হাসি। তো সে এখন খুবই কান্না করতে করতে রিকোয়েস্ট করে আর বলতে থাকে, প্লিজ আপা, আমাকে যেতে দিন, আমাকে দয়া করে আমার বাড়ি ফিরতে দিন, আমি এসব পারবো না। কিন্তু রমা তখনই তাকে একটা গালি দিয়ে বলে, এত টাকা খরচা করে তোকে এখানে এনেছি কি এভাবে ছেড়ে দিতে? হ্যাঁ। এসব শুনে হাসির খুব রাগ হয়ে যায়, তাই সে রোমার মুখে সাথে সাথেই থুতু দিয়ে দেয়। এতে তো রোমা আরও রেগে যায় আর হাসিকে এক লাথি দিয়ে, 1 মাস ধরে এসব নাটক সহ্য করছি, আমি কিছুই বলছি না, তাই বলে তুই মাথায় উঠে যাবি আর এখন আমার গায়ে থুতু দিচ্ছিস, এত সাহস তোর? রোমা এখানে খুব রেগে যায়, তাই হাসিকে গালাগালিজ করে আর অনেক মারধর করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমার প্রজ্ঞা নামের একটা মেয়েকে দেখি, সে নৌকা দিয়ে কোথাও যায় আর তখনই তার পাস্ট লাইফে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। আমরা দেখি প্রজ্ঞা নাচ করছে, তখনই তার বয়ফ্রেন্ড ফাহিম তাকে ডেকে নিয়ে বলে, আমি তোমাকে কতবার বলেছি না তুমি নাচ করবে না, আমার মা এসব পছন্দ করে না, তুমি কি বুঝতে পারো না? এসব শুনে প্রজ্ঞা বলে, ফাহিম তোমার মায়ের পছন্দ না, তাতে আমি কি করতে পারি? আমার তো কলেজ থেকে অনুষ্ঠানে নাচার কথা, তুমি তো এটা জানোই, তাহলে এই কথা কেন বলছো ফাহিম? তখন বলে, দেখো এই অনুষ্ঠানে আমার মা বাবাও আসবে আর আমার মা বাবা যদি তোমাকে সেখানে নাচ করতে দেখেন তাহলে আমাদের কখনোই বিয়ে হবে না, তাই বলছি এসব বাদ দাও। এসব শুনে প্রজ্ঞা বলে, তাহলে তুমি কি চাও, আমি আর নাচ করব না? ফাহিম বলে, হ্যাঁ আমি চাই না তুমি নাচ করবে আর এটাকে একেবারেই ছেড়ে দিবে আর কখনোই নাচতে পারবে না তুমি। তখনই প্রজ্ঞা বলে, আচ্ছা অনেক হয়েছে, আর না, আমি আর এসব সহ্য করব না। ফাহিম তখন অবাক হয়ে বলে, কি বলতে চাইছো তুমি? প্রজ্ঞা বলে, কেন বুঝতে পারছো না? তোমার মতো একটা নিচু মনের ছেলের সাথে আমি এতদিন রিলেশনশিপে ছিলাম, এটা ভাবতেই আমার রাগ উঠছে, নিজের উপর বিরক্তি কাজ করছি। এই কথা বলেই প্রজ্ঞা সেখান থেকে চলে যায়। দৃশ্য বর্তমানে আসে আর সে তার মাকে বলে, মা আমাকে কিন্তু ঢাকা তাড়াতাড়ি ফিরতে হবে, আমি বেশি দিন এখানে থাকতে পারবো না। তখন তার মা বলে, আমি কি জানি, তোর বাবাই ভালো জানেন, তার সাথে কথা বল। পোকার বাবা বলে, এই তীরে কত চেনা চেনা বাড়িঘর ছিল, সবই সর্বনাশা মেঘনা নদী নিয়ে গেল, কতটা দিন পর গ্রাম নামে আসলাম, এখানে এসে খুব ভালো লাগছে। প্রজ্ঞা তখন বলতে থাকে, আসলে আমার কোথায় বাবা, এখানেতেই পথেই এতদিন জার্নি করে আসার পর এখন আবারও নৌকা, এসব আর ভালো লাগছে না। আর বাবা তোমার কি মনে আছে আমার পরের মাসে নাচের প্রোগ্রাম, সত্যি করে বলো তো আমরা কবে ফিরবো? আমাকে তো ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। তার বাবা বলে, আরে ফিরবো, তোর প্রোগ্রামের আগেই ফিরে যাব। তখন প্রজ্ঞা বলে, তার মানে আমরা পরের মাসে যাব? তাহলে আমি আমার নাচের অনুশীলন কোথায় করব? এখানে জায়গাটা কোথায় বলবে আমাকে? তার বাবা বলে, এই গ্রামেই করবি, সমস্যা কি, কত খোলামেলা মাঠ আছে, এই বিশাল আকাশ, তার শান্তির বাতাস, এখানে একটু মন ভরে নিঃশ্বাস নিয়ে নে, কারণ শহরে এরকম বাতাস পাবি না। প্রজ্ঞার মা তখন বিরক্ত হয়ে বলতে থাকে, দেখ তোর বাবার চাকরি গিয়েছে, তার কোনো চিন্তা আছে কি, কত ফুর্তিতে আছে বল, কাব্য কথাবার্তা বলে বেড়াচ্ছে, তাই হোক। তো পরের বাড়ি তার চলে যাওয়া আসে গ্রামে, এখানে আসার সাথে সাথেই তাদের রিসিভ করতে আসে আবিদ নামের একটা ছেলে। আবিদ তাদের জিনিসপত্র নিয়ে বাড়ি আসে
তো এরপরেই প্রজ্ঞা তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে রুমটা দেখে সে বিরক্ত হয়ে যায়। এটা তার একেবারেই পছন্দ হয়নি, তাই সে চলে আসে। তার বাবার কাছে সে বলতে থাকে, বাবা এইসব কি, আমি এখানে কিভাবে থাকবো, আমি কিভাবে নাচ করব, সত্যি খুব খারাপ লাগছে এখানে আমার। তখন তার বাবা আবিদকে বলে, আমার যে এখানে কত স্মৃতি আছে সেটা কি বলবো, এসব তারা বুঝবে না, বুঝলে আবিদ? তখন বলে, চাচা আমার কাছে আপনার একটা স্মৃতি আছে, আপনি বসুন আমি আনছি। এরপর আবিদ একটা বন্দুক আনে, যা দিয়ে আগেকার মানুষ বের হতো শিকার করতে। প্রজ্ঞার বাবা তো এই বন্দুকটা দেখেই বেশি ইমোশনাল হয়ে যায়, তার আগেকার দিনের সবকিছু মনে পড়তে থাকে। এদিকে দেখা যায় প্রজ্ঞার মোবাইলেও কোনো ঠিকঠাক নেটওয়ার্ক নেই, আর সেই আরও বেশি রাগারাগি করতে থাকে যে এখন সে কি করবে। তখন তোর মা বলে, দেখ প্রজ্ঞা, এখানে যখন আমরা চলেই এসেছি তাহলে এভাবে রাগ না করে দেখি এর মধ্যে কিভাবে কি করা যায়। তারপরেই প্রজ্ঞার বাবা এসে প্রজ্ঞাকে বলে, এই যে দেখ এখানে সিন্দুকটা আছে না, এটা অনেক আগেকার সময়ে এভাবে দেওয়ালে করে রাখা যেত যাতে ডাকাতরা টাকা সহ সিন্দুক তুলে নিয়ে যেতে না পারে। কিন্তু এত সব কিছু বলার পরেও প্রজ্ঞা তখনও রেগেছিল, তাই তাকে এভাবে রাখতে দেখে তার বাবা আবিদের সাথে বাইরে চলে আসে। যাই হোক, তো এরপর সেখানে কিছু জায়গা দেখার পর রাতে তারা সবাই মিলেমিশে খেতে বসে। সেই খাবার খেয়ে সে প্রজ্ঞার বাবার খুবই পছন্দ হয়, সে আবিদের হাতে রান্না অনেক প্রশংসা করে। তো আবিদ যখন খাবার নিয়ে দিচ্ছিল তখন তখনই সে প্রজ্ঞাকে তুমি বলে ডাকে। এই বিষয়টা একমাত্র প্রজ্ঞার মা নোটিস করে, আর আবিদকে বলে, কি ব্যাপার তুমি তাকে তুমি করে বলছো তো কেন? এই কথা বলার পরেই প্রজ্ঞার বাবা অন্য কিছু বলে কথাটা ঘুরিয়ে দেয়। এখন কেন এমন করলো, কি সমস্যা, আমরা হতেই পারি জানতে পারবো। এরপরে তারা সবাই যখন কথা বলছিল তখনই প্রজ্ঞা জানতে পারে এই গ্রামে নাচ গান নিষেধ। এটা জানতে পেরেই তো প্রজ্ঞা তার বাবাকে রেগে গিয়ে বলে, বাহ বাবা বাহ, তুমি না বলেছিলে কোনো সমস্যা হবে না, তাহলে এসব কি? এই কথা বলেই খাবার টেবিল থেকে সে উঠে চলে যায় নিজের রুমে। তো আবিদকে পরে প্রজ্ঞার বাবা বলে, তুমি কি তাকে ডেকে আনবে, আমাদের গ্রামে নাচ গান করতো, আমাদের গ্রামে আবারও এসব ফিরে আসবে। এদিকে রাতের বেলা দেখা যায় প্রজ্ঞা তার বান্ধবীকে কল করে আর বলতে থাকে, আমি বাবার গ্রামে এসে ফেঁসে গেছি বন্ধু, না আছে নেটওয়ার্ক না আছে কিছু করেই আমাকে ঢাকা ফিরে যেতে হবে, আমার একটুও ভালো লাগছে না। তখন তার বান্ধবী বলে, শুধু কি এই কারণ নাকি ফাইমের কথা? প্রজ্ঞা তখন বলে, দেখ ওর সাথে আমার অনেক আগেই ব্রেকআপ হয়েছে, তাকে নিয়ে কি ভাববো আর কি, শোন অনেক কাহিনী, আমি পরে তোকে সময় করে বলবো, এখন না। তো তারপর তার বান্ধবী বলে, আচ্ছা ঠিক আছে, তুই চলে আয় আমার কাছে, অনেক মজা হবে, দুইজন মিলে অনেক ভালো সময় কাটাবো। এরপরে প্রজ্ঞা সেখান থেকে পালানোর জন্য সকাল সকাল রেডি হয়, পরে কাউকে না বলে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। কিন্তু গুগল ম্যাপ কোনোভাবে কাজ করছিল না, কারণ সেখানে তো কোনো নেটওয়ার্কেরই ছিল না। ওই সময় তাকে রাস্তায় আবিদ পেয়ে তাকে দেখেই বলে, কি ব্যাপার আপনি এখানে? তো প্রজ্ঞা বলে, হ্যাঁ আমাকে একটু বলতে পারবেন লঞ্চ ঘাটটা কোথায়? এইটা শুনে আবিদ বলতে থাকে, ও বুঝতে পেরেছি, পালানোর চেষ্টা করছেন তাই তো, কিন্তু লঞ্চ আসতে তো অনেক দেরি, চলুন বাড়ি ফিরে চলুন, না হলে চাচা চাচি অনেক চিন্তা করবেন। প্রজ্ঞা বলে, না আমি যাব না, আমি ঢাকা যেতে চাই, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। যাই হোক, তো বসার কোনো জায়গা হবে এখানে? তাহলে অপেক্ষা করতাম, লঞ্চ আসলেই যেতাম। আবিদ বলে, আচ্ছা তাহলে আসুন, আমার সাথে আসুন, আমি আপনাকে একটা ভালো জায়গা দিচ্ছি বসার, কারণ এটা ছাড়া আর কোনো জায়গা নেই এখানে। এরপরে আবিদ প্রজ্ঞাকে নিয়ে একটা পুরাতন বাড়ি নিয়ে আসে, আর সেটার সাথে জড়িয়ে থাকা কিছু ইতিহাস বলে প্রজ্ঞাকে। সেই বাড়িটা দেখে বলে, সত্যি তো খুব অদ্ভুত সুন্দর রকমের বাড়ি। এই বাড়িটা আবিদ এরপর থেকে তাকে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে প্রজ্ঞার মা তো সকাল সকাল প্রজ্ঞার রুমে এসে দেখে এখানে তো কেউ নেই, বারবার ডাকার পরও দেখো কারোর সাড়া পাচ্ছে না। তাই এবার প্রজ্ঞার মা চলে যায় প্রজ্ঞার বাবার কাছে, প্রজ্ঞার বিষয়ে জানতে চাই মেয়েটা কোথায় গেল। এদিকে প্রজ্ঞা একা একা একটা জায়গায় নাচ করতে শুরু করে। তখনই আবিদ বলে, আরে আপনি তো খুব সুন্দর নাচ করেন, আপনার কি নাচ পছন্দ? প্রজ্ঞা বলে, আমার নাচ খুব বেশি পছন্দ, আমি জানি আপনি এখানে কি বলবেন, আপনি বলবেন মেয়েদের নাচ করা উচিত না, মেয়েদের নাচ করা মানায় না, এসব খারাপ জিনিস, এসব তো বলবেন, সমস্যা নেই, আমি এসব অনেক আগেও শুনেছি। আবিদ তখন বলে, আরে না না, আমি এসব কেন বলবো, মানুষ যখন নাচ করে তখন তার মনের আনন্দেই করে, আর মনের আনন্দে মাঝে মাঝে আবার খারাপের কিছু আছে। যেটা শুনে প্রজ্ঞা বলে, মিথ্যা বলছো, বানিয়ে বানিয়ে বলছো তো, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো। আবিদ বলে,
আমি কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বলতেই পারি না, চেষ্টা করলেও কখনো মিথ্যা বলতে পারিনি। আর আপনাকে ইমপ্রেস করারই বা কি আছে বলুন? কেনই বা আপনাকে আমি ইমপ্রেস করতে যাব? প্রজ্ঞা বলে, কয়েকজনেরই মাছ বা পছন্দ বলুন। এই তো আমার মনে হলো আপনি হয়তো মিথ্যা বলছেন, বা হ্যাঁ আমার ভালো লাগে এটা জানতে পেরে আপনার নাচ ভালো লাগে। আবিদ বলে, আসলে গ্রামের মানুষ হাসি বুবু যখন নাচ করতো তখন তো মনে হতো একটা পরী নাচ করছে। সে খুব মারাত্মক ভালো নাচ করতো, সবাই মুগ্ধ হয়ে দেখতো। আশেপাশের 10 গ্রাম থেকেও বেশি ভালো নাচ করতো সে। এসব শুনে প্রজ্ঞা বলে, সত্যি? তাহলে আমাকে তার কাছে নিয়ে যাবে প্লিজ, আমি তার সাথে দেখা করতে চাই। আবিদ বলে, তাকে পাবেন কোথায়? সে তো অনেক আগেই গ্রাম ছেড়েছে। এসব শুনে প্রজ্ঞা মন খারাপ করে ফেলে আর বলে, ও আচ্ছা, বিয়ে হয়ে গেছে নাকি? আবিদ বলে, না, শুনেছি উনি নাকি দেশ ছেড়েও চলে গেছেন, টাকা ইনকাম করতে বিদেশে গেছেন। তখন প্রজ্ঞা বলে, ওনার সাথে দেখা হলে অনেক মজা হতো। তো এবার আবিদ বলতে থাকে, হাসিবাবু অনেক সময়ই এখানে এসে নাচ করতেন আর আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম, সে কি মুগ্ধতা। এদিকে প্রজ্ঞার মা প্রজ্ঞার বাবাকে হাসানকে এসে বলে, হাসান, আমাদের মেয়ে তো ঘরেই নেই। হাসান বলে, হয়তো বাইরে কোথাও গেছে, এত চিন্তার কি আছে, আমাদের গ্রামে হারিয়ে যাওয়ার মতন কোনো জায়গা নেই। এসব শুনে প্রজ্ঞার মা বলে, অদ্ভুত মানুষ তো তুমি, মেয়েটা বাড়িতে নেই আর তুমি বলছো তাতে চিন্তার কিছু নেই। একজন বাবা হয়ে তুমি এইসব এমন কথা বলছো? জানি না, চুপচাপ এখন যাও, আমি আমাদের মেয়েকে খুঁজে এনে দাও। পরে হাসান বলে, আচ্ছা আচ্ছা, এই ডাবের পানি খাইয়ে মাথা ঠান্ডা কর, আমি যাচ্ছি। অন্যদিকে প্রজ্ঞা আবিদকে বলে, আমাকে এখানে আরও একটা অনুশীলন করতে হবে, কারণ সামনে আমার প্রোগ্রাম, তাতে আমাকে বেস্ট পারফরমেন্স দিতে হবে। তখন আবিদ বলে, আচ্ছা, এই জন্যই পালিয়ে যেতে চেয়েছিলেন? চাচা চাচি কিন্তু চিন্তা করবেন, আর তাছাড়া পালিয়ে গিয়ে থাকবেন বা কোথায়? প্রজ্ঞা বলে, আমার বান্ধবী জেরিনের বাসে থাকবো, ওখানেই খাবো দাবো আর নাচ করব, অনেক ভালো হবে। আবিদ বলে, আপনি কি নিশ্চিত আপনি সেখানে গিয়ে থাকতে পারবেন? প্রজ্ঞা বলে, হ্যাঁ, তবে আরেকবার কল করে শিওর হয়ে নিচ্ছি। এরপরেই দেখা যায় তার প্রজ্ঞা তার বান্ধবীকে কল করে আর বলে, আজই আসছি তোর বাসায়। জেরিন এটা শুনে বলে, না রে, আসিস না, কারণ ভাইয়া হঠাৎ করে পরিকল্পনা করেছে কক্সবাজার যাবে, তাই তুই এখানে এসে আমাকে পাবিও না। এসব শুনে প্রজ্ঞার মনটা খারাপ হয়ে যায়। তখন আবিদ বলে, আমাদের এখানেই তো হাসিবুবুর কত সুন্দর নাচের অনুশীলন করেছেন, আসলে নাচতে না জানলে উঠান বাগার মতো অবস্থা এই শহরের মানুষের। তখনই প্রজ্ঞা বলে, আপনি আমাকে ইচ্ছা করে এখানে নিয়ে এসেছেন তাই না, যাতে করে আমি একটু ভাবতে পারি। আবির তখন বলে, হ্যাঁ, তাহলে যতটা বোকা শহরের লোকেদের ভাবতাম ততটাও বোকা নয় তারা। এটা শুনে প্রজ্ঞা বলে, আমিও গ্রামের লোকদের যতটা বোকা ভাবছিলাম তারা ততটা বোকা নয়। যাই হোক, তো তাদের এখানে বেশ কিছু কথাবার্তা হয়, আসে। তারপরও প্রজ্ঞা ফিরে আসে আর তার বাবাকে বলে, বাবা, আজকে আমাদের গ্রামের নাচের কোনো প্রোগ্রাম হবে না তাই না? হাসান বলে, হ্যাঁ, হাসির বাবা জয়নাল চাচা তো এরপরই আমরা রাতে দৃশ্য দেখি, সেখানে জয়নাল চাচা আসে আর অনেক মানুষ আসে, সবাই মিলে একসাথে খুব মজা করছিল। তবে তখনই সেখানে চলে আসে এখানকার চেয়ারম্যান আর সেই গান নাচের আসল তুলে সে বলে, আমাদের গ্রামে নাচ গান বারণ বলা হয়েছে, তো তোমরা জানো না? জানার পরও কোন সাহসে এসব করছো? হাসান বলে, জয়নাল আমাদের গ্রামের গর্ব, তার থেকে গান কেড়ে এইভাবে অপমান করার কি আছে? গান বাজানো নাকি খারাপ কাজ নাকি? চেয়ারম্যান বলে, জয়নাল, তোর তো দেখি ভালোই সাহস হয়েছে। হ্যাঁ, ঘরের মধ্যে গান গাইতি সেটা ঠিক ছিল, কিন্তু ঘরের বাইরে বড় গলায় গান গাইবি? তখন জয়নালের মেয়ে বলে, বাবাকে তারা ডেকেছে তো বলেই তো এসেছেন। এটা শুনে চেয়ারম্যান বলে, শোনো, মুরব্বীদের কথার মাঝে ছোটরা কথা বলে না। তখন প্রজ্ঞা বলে, সে তো ঠিকই আছে, আমরা জয়নাল চাচাকে এখানে ডেকেছি, এতে তো ওনার কোনো দোষ নেই, আর আপনারা সবাই গান বাজনা নাচ এসব এত ছোট চোখে কেন দেখছেন? এরপরই সে তার বাবাকে বলে, তুমি তাদের কিছু বলছো না কেন? চেয়ারম্যান তখনই হাসানকে বলে, দেখো, তুমি শহর থেকে গ্রামে এসেছো এই গ্রাম দেখতে, তাই সেই কাজই করো, কিন্তু আমাদের গ্রামের নিয়ম বদলাতে আসবে না। এদিকে আমরা হাসিকে দেখি, তাকে রমা আর বাকিরা মিলে সাজিয়ে দিচ্ছিল, কারণ তাকে ক্লায়েন্টের কাছে দিতে হবে। তো হাসি তখন খুব করে তাদের রিকোয়েস্ট করে যে তাকে যেন তারা একটু ছেড়ে দেয় আর বাড়িতে যেন ফিরতে দেয়। তবে রমা তাকে বারবার বলে, তুই এতই সুন্দর, যে ডাবল টাকা পাবি সেই সৌন্দর্যকে তুই নষ্ট করিস না, এনজয় কর, আর কয়দিন পরে এমনিতে অভ্যস্ত হয়ে যাবি আর এখান থেকে আর যেতেই চাইবি না। অন্যদিকে হাসানকে তার স্ত্রী এসে বলে, তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। এইটা শুনে হাসান বলে, কেন, আমি কি করেছি? তাই স্ত্রী বলে, তোমার জন্যই তো আমাদের মেয়েকে এই চেয়ারম্যান এতগুলো কথা শুনিয়ে গেল,
তুমি কিছু বলতে পারলে না? এরপরে সে খোঁটা দিয়ে বলে, যেই মানুষ 2 মাস ঢাকা শহরে থাকতে পারে না চাকরি নেই বলে, সে আর কি বা পারবে। যাই হোক, আমি আমার খালুর সাথে কথা বলেছি, তিনি তোমাকে জব পেতে হেল্প করবেন, তাই দয়া করে এখান থেকে চলো, ফিরে যায়। হাসান তখনই খুব বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, কি এখন জবের জন্য আমাকে হাত পাততে হবে? তার এই স্ত্রী বলে, আর তো কোনো উপায় দেখছি না। এসব কথা বলতে বলতে হার্ট অ্যাটাক হয়ে যায় হাসানের। তখনই প্রজ্ঞা দৌড়ে এসে দ্রুত একজন ডাক্তারকে কল করে আর বাবার পরিস্থিতিটা বলে। এদিকে আমরা নুরুল নামের একজনকে দেখি। ওই নুরুল হাসিকে বিক্রি করে দিয়েছে পতিতালয়। সে কিছু টাকা আফসানাকে দিয়ে বলে এটা হাসির মাকে দেবে আর বলবে সে বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠিয়েছে। অন্যদিকে দেখা যায় হাসি আজ নাচ গান করতে করতে ক্লায়েন্টের আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তারপরে রোমাকে কাঁচের বোতলের ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর তাকে ওখানকার একজন মেয়ে নিয়ে বলে, তাড়াতাড়ি এখান থেকে তোকে যেতে হবে, না হলে তারা এসে ধরে ফেলবে। তোর টাকা পয়সা যা লাগে মেয়েটাকে হাসিকে দিয়ে এখান থেকে বেরোতে বলে। এদিকে নুরুল চেয়ারম্যানকে এসে একটা ঘড়ি দেয় আর বলে, এটা আপনার জন্য ছোট্ট উপহার। চেয়ারম্যান এটা থেকে বলে, নুরুল, তোমার মতো যদি সবাই এই গ্রামের ভালো চাইতো তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই থাকতো না। নুরুল বলে, আমাকে কোন দরকারে ডেকেছেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান তখন বলে, তুমি তো আমাদের গ্রামের থেকে মানুষদেরকে শহরে নিয়ে কাজে লাগাও। ওই জয়নালে মেয়ে বড় হয়েছে, মেয়েকেও তো কাজে লাগিয়েছিলে, তাই না? নুরুল বলে, হ্যাঁ, সবই আপনাদের দোয়ায় চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান বলে, হ্যাঁ, ভালো কাজ করছো তুমি, আরও করো, দেখবে কাউকে নিয়ে নিতে পারো কিনা। এটা শুনে নুরুল বলে, কাজ চলছে, আমি দেখছি কখন সম্ভব। তাই এদিকে হাসিকে একজন নৌকা তুলে দেয় বাংলাদেশের বর্ডার পার করে দেওয়ার জন্য। এরপরই তাকে নিয়ে বর্ডার পর্যন্ত আসার সময় সেখানে বর্ডার পুলিশ এসে মাঝিকে বলে, এখানে কি? মাঝি বলে, মাছ ধরতে এসেছিলাম। তখনই হাসি কোনো রকমের নৌকা ধরে পানির নিচে লুকিয়ে থাকে। সে তো কিছুক্ষণ পরেই তারা চলে যায় আর হাসি পানির ভিতর থেকে উঠে পড়ে। এদিকে আফসানা টাকা নিয়ে আসে হাসির মায়ের কাছে। আফসানা বলে, দেখছো হাসি কত টাকা ইনকাম করেছে, তোমাদের তো কপাল খুলে গেল। সামনের মাসে বলেছে আরও টাকা দিবে। তোমাদের ছোট মেয়ে খুশি, ও যেতে চাইছিল তাই না? তাকে তাহলে আমার সাথে দিয়ে দাও, আমি তার বোনের সাথে দেখা করিয়ে নেব। এটা শুনে খুশি বলে, হ্যাঁ আমি যাব। তার মা বলে, কিন্তু যাওয়ার সময় আর আসার ভাড়া তো লাগবে। আফসানা বলে, আরে ওটা নিয়ে ভেবো না, আমি টাকা দিয়ে দেবো, তোমরা হাসির বেতন আসলে আমাকে পরে ফেরত দিয়ে দিও। এরপরে সেখানে আসে প্রজ্ঞা। তাকে দেখে আফসানা বলে, সে কি খুশি হলে আমাদের হাসান চাচার মেয়ে শহরে এসেছে। আফসানা পরে খুশি আলাদা, সে নিয়ে বলে, খুশি তুই আমার সাথে যাবি, এটা আর কাউকে বলতে যাস না, নাহলে লুকিয়ে লুকিয়ে যাবো আর লুকিয়ে লুকিয়ে চলে আসবো। এটা শুনে খুশি বলে, কিন্তু কেন এভাবে লুকিয়ে লুকিয়ে সব করবো কেন? আফসানা বলে, আরে বলা তো যায় না, কখন কারো নজর লেগে যায়। খুশি বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তো এরপরেই প্রজ্ঞার সাথে নাচ করতে সে পুরাতন বাড়িতে আসে। খুশি নাচ করতে করতে প্রজ্ঞা বলে, আচ্ছা খুশি, তুমি কি বিদেশে যাবে? খুশি বলে, হ্যাঁ। প্রজ্ঞা বলে, কিন্তু আমি তো জানি বিদেশে যেতে হলে অনেক সময় লাগে, পাসপোর্ট আসতে, ভিসা আসতে অনেকটা দিন পার হয়, তারপরে ভেরিফিকেশন হতেও সময় লাগে। তোমার কি এই সব কিছু হয়েছে? খুশি তখন বলে, আফসানা চাচি সব করে দেবে, উনি আর নুরুল চাচার পক্ষে সবই সম্ভব। এটা শুনে প্রজ্ঞা বলে, আমার কেন জানি না ওনাকে একটু সন্দেহ লেগছে। এটা শুনেই খুশি রেগে যায় আর বলতে থাকে, এই জন্যই আপনাদের শহরের মানুষ এই সব কিছু একটা সমস্যার সময় খালি প্যাঁচ খুঁজে বেরান, সোজাভাবে কোনো কিছু দেখতেই পারেন না। আর এখন আপনি একাই না করুন, আমি যাচ্ছি। সেই বলে নাচ না করে সেখান থেকে সে চলে যায়। প্রজ্ঞা তখন খুশিকে অনেক ডাকে, কিন্তু খুশি কোনো সাড়া দেয় না, সে রেগে গিয়ে চলে যায়। সেখানে এক মুহূর্ত আর দাঁড়ায় না। সে রাতে প্রজ্ঞাকে কল করে ফাহিম আর বলে, তুমি আমার কল ধরছো না কেন? প্রজ্ঞা বলে, কেন ধরছি না মানে? তুমি কি জানো না আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছি, আমি স্টেজে নাচবো, দরকার পড়লে আমি বারবার নাচবো, আর এরপর তুমি আমাকে কল দিয়ে ভালো হবে না। এরপরে কল কেটে দেয় প্রজ্ঞা। আর তখনই সেখানে আবিদ আসে আর তাকে গাড়ি দিয়ে এত ঝাড়ি দিচ্ছেন। প্রজ্ঞা বলে, একটা অমানুষকে, আসলে কিছু কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে মানুষই মনে করেন না, তারা মেয়েদেরকে ঘরের আসবাবপত্র ভাবে, তাই শুধু তাদেরকে ঘরে গৃহবন্দী করে রাখতে চায়, তারা শান্তি পায় ওতে, তাই তাদেরকেই ঝাড়ি দিয়েছি, কোনো সমস্যা আছে? এরপরে আবিদ সেখান থেকে চলে যায়। তখনই প্রজ্ঞা বলে, আচ্ছা আমি না খুশির ব্যাপারটা নিয়ে খুব কনফিউজ আছি, বুঝতে পারছি না কি হচ্ছে। আবিদ তখন বলে, আমিও একটা বিষয় নিয়ে কিছু বুঝতে পারছি। প্রজ্ঞা তখন জিজ্ঞেস করে, কি আবিদ? তখন বলে,
আকাশ সবসময় নদীর দিকে কেন তাকিয়ে থাকে? প্রজ্ঞা তখন বলে আকাশ বেশি ওদার, সেই জন্যই হয়তো। তো এরপরে আবিদ প্রজ্ঞাকে বলে তুমি বলে ডেকে ফেললো, আবারও আপনি বলে। প্রজ্ঞা তখন বলে আপনি আমাকে তুমি বলেই বলতে পারেন, সমস্যা নেই, আপনার মুখে আবার আপনি ব্যাপারটা যায় না। তখন আবিদ বলে না থাক, আপনি ভালো, পরে আবার চাচি রেগে যাবে। এটা শুনে প্রজ্ঞা বলে আমি যদি রেগে যাই? এর উত্তরে আবিদ বলে আপনি রাখবেন না, কারণ আপনার সাথে আমার কোনো সমস্যা নেই। প্রজ্ঞা তখন বলে কিন্তু আমার সমস্যা হচ্ছে ওই আফসানাকে নিয়ে, তার মধ্যে কিছু একটা ভেজাল আছে, সে বিদেশে নিয়ে যাচ্ছে, এই বিষয়টা ভালো চোখে দেখতে পাচ্ছি না, কেন জানি না মনে হয় এসবের আড়ালে খুব ভয়ঙ্কর কিছু করছে আর গ্রামের সহজ সরল মানুষদের ঠকিয়ে যাচ্ছে। এদিকে আফসানা নুরুলকে এসে বলে শুনেন, একটা সুখবর আছে, খুশি তো যেতে রাজি হয়ে গেছে, আমরা একটা অর্ডার পেয়ে গেলাম, খুশিও কিন্তু কম সুন্দর না, তাই ভালো টাকায় আসবে এখান থেকে। এসব শুনে নুরুল বলে খুব ভালো খবর দিলে তো, এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। তবে খুশি যেহেতু রাজি হয়েছে, আর দেরি না করলে কিন্তু চলবে না, কারণ রাতের মধ্যেই সব কাজ করতে হবে। তখন আফসানা বলে একদিন এইসব পারবেন করতে? নুরুল বলে পারবো না কেন, আমার তো চেনা মাঝি আছে, তাকে দিয়ে সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আফসানা তখন বলে তোমার আচ্ছা এই শহরে মেয়েটা দেখেছেন তো? নুরুল বলে না না, ওই মেয়েটার ধারে কাছে যেও না, কিন্তু খুব খুব চালাক সে। এই মেয়েটা আবার একদিন দিনের কাজ আছে এই গ্রামে, তারপর আমাদের গ্রামের কাজ শুধুমাত্র খুশিকে পাচার করতে পারলেই হলো। এদিকে আবিদ এখন পুরোই প্রজ্ঞার প্রেমে পড়ে যায়, তাকে নিয়ে কত স্বপ্ন দেখা শুরু করেছে সে। অন্যদিকে আজ সকালে বাংলাদেশে এসে হাসি তার পায়ে চলছিল, এত কিছু সহ্য করতে পারার কোনোভাবে সে নিজের বাড়ি ফেরার একটু আশা নিয়ে হাঁটতে শুরু করে। এদিকে আবিদ খুশি মনে এসে প্রজ্ঞাকে বলে আমি তো অনেক খুশি। প্রজ্ঞা বলে কেন, এত খুশির কারণ কি? আবিদ বলে আরে হাসি বুকে দেখতে তো খুবই খুশি যাচ্ছে। প্রজ্ঞা এটা শুনে একটু শক্ত হয়ে যায়, কারণ সে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব কিছু করা। তাই প্রজ্ঞা জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব হলো, আর আপনি এটা জানার পরও হাসতে হাসতে আসছেন? আবিদ বলে কেন হাসবো না, আমরা গ্রামের মানুষ, আমরা আমাদের গ্রামের কষ্টে কাঁদি আর সুখে হাসি। খুশি তো মারাত্মক আনন্দে আছে, তো তার বোনকে দেখে সে বলে আমি কেন হাসবো না। প্রজ্ঞা তো এবার আর ভালোই লাগছে না, সে বুঝতে পারে আফসানা নুরুল এটা কোনো অসাধু চক্করের সাথে জড়িত, তাই এই মেয়েদেরকে ইউজ করছে। আবিদ বলতে থাকে আমরা ভালো মানুষ, তাই কাউকে নিয়ে হিংসা মনে থাকি না। এটা শুনে প্রজ্ঞা বলে আমরা আসলে কোনো ভালো মানুষের বরং কোনো বোকা মানুষ, এটা একটু ব্যাপারটা বুঝতে পারছেন না। একদিনের শর্ট নোটিসে কেউ কখনো বিদেশে যেতে পারে না, এটা সম্ভব নয়, এর জন্য অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, এতে বেশ সময় লাগে। আবিদ তখনই বলে তুমি বললেই হবে নাকি, আশেপাশে কত মানুষ গেল, গ্রামের সবাই ভালো ভালো জায়গায় কাজ করছে। প্রজ্ঞা তখন তাকে জিজ্ঞেস করে আপনি না বিয়ে পাস করেছেন, তাহলে এত গাধা কিভাবে হলেন? হ্যাঁ এইসব ব্যাপার বুঝতে পারেন না, নিজের মাথাটা তো একটু কাজে লাগান। আবির তখন বলে হ্যাঁ আমরা তো সবাই গাধা, তোমরা সবাই বুদ্ধির সাগর বেচারি, এতদিন নিজের হাসি বুড়ি দেখতে যাচ্ছেন, কত খুশি জানো, সে আনন্দটা তোমরা কিছুই মধ্যে খুদ বের করছেন, কেন মানুষ তুমি? প্রজ্ঞা তখন বলে আমার জন্য এসব কিছু কারণ বেচারি তো নিচেই জানে না, এসব বিপদে এগিয়ে যাচ্ছে, আমি এসব খুব ভালো করেই বুঝতে পারছি। আবির তখন বলে মানে কোন বিপদে কথা বলছো? প্রজ্ঞা বলে এখন তোমাকে কিছু বলতে পারবো না, তুমি কি যাবে আমার সাথে? আবির জিজ্ঞেস করে কোথায় যেতে হবে? তো এরপরই তারা দুজন চলে যায় খুশির বাড়ি। খুশি তাদেরকে হুট করে দেখে বলে আরে আপনারা, আমি তো এখন বিদেশে যাচ্ছি। প্রজ্ঞা বলে যাচ্ছে মানে তোমাকে না বলেছি পাসপোর্ট ছাড়া কেউ কখনো বিদেশে যেতে পারে না, তাহলে কিভাবে তুমি সব কিছু এত সহজে? তখন আফসানা বলে তোমাকে কে বলেছে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাচ্ছে, যা লাগবে সব আমি রেডি করেছি। তখন প্রজ্ঞা বলে আচ্ছা তাই নাকি, তাহলে আমাকে দেখান পাসপোর্ট ভিসা। এরপর তো বিপাকে পড়ে যায় আফসানা আর নুরুল। আফসানা বলে আপনাকে কেন দেখানো লাগবে, আপনি কে? হ্যাঁ, আর দরকার যাদের তাদেরকে সেখানে ঠিক দেখিয়ে দেওয়া যাবে। তাদেরকে বলে সময় নষ্ট করবেন না তো। তখন আবিদ বলে কি বলছেন, এসব কোথাও তো জমা দিতে হয় না, এ তো আমাদের হাতে থাকার কথা, তাহলে আপনি কি জমা দেওয়ার কথা বলছেন? আফসানা তখন বলে এসব কথা তোমাদেরকে বেশ পথ ছাড়া বলছি। প্রজ্ঞা তখন বলে পথ ও কালে বলে পথ ছাড়া আর যাবে না, খুশিও কোথাও যাবে না, এখানে থাকবে, এইভাবে তো আমরা যেতে দেব না। নিজেও জানে না কোন দিকে খুশি মনে পায়ে গিয়ে দিচ্ছে, বুঝতে পারছে না অনেক দেরি হচ্ছে, খুশিতে সে আফসোস করতে দিতে পারবো না আর কখনোই না। আফসানা তখন খুশি বলে এভাবে আমাদের সাথে যাবি, তোর বোন কিন্তু তোর জন্য অপেক্ষা করছে,
এখন তুই ভেবে দেখ তুই কি করবি। খুশি বলে, হ্যাঁ আমি অবশ্যই যাব, আমার বোনকে দেখার খুব ইচ্ছে, চলো চাচি আমরা যাই, এদের কথা শোনো না তো। তখনই আবিদ পথ আটকে দাঁড়ায় আর বলে, চুপ কর খুশি, এইভাবে আবেগ নিয়ে ভাবিস না। তুই জানিস এরকম কত মেয়ে জীবন নষ্ট করেছে এরা, এখন সম্পূর্ণ সন্দেহ হচ্ছে এদের ওপরে। এদের উদ্দেশ্য কোনো ভালো কাজ করার নয়। আমি এখন নিশ্চিত তাদের কথাবার্তা কাজকর্ম সবকিছুই প্রমাণ করে দিচ্ছে তারা কি করতে চাইছে, তাদের মুখ থেকেই শুনতে চায়। আফসানা তো বারবারই খুশিকে ইমোশনালি ব্ল্যাকমেল করেই যাচ্ছে আর বলতে থাকে, তাড়াতাড়ি চল, পরে কিন্তু বোনকে চাইলেও দেখতে পাবি না, এই সুযোগ হাতছাড়া করবি। প্রজ্ঞা তখন বলে, সে যাবে না, আর তার আগে পাসপোর্ট ভিসা দেখাও, তারপর যাবে, এর আগে এক পাও এখান থেকে নড়বে না। নুরুল বলে, আরে আজব তো, তোমরা কেন তাকে বাধা দিচ্ছ? তোমাদের কি লাভ ক্ষতি হচ্ছে? এতে কারো খামোখা আমাদের সময়ও নষ্ট হচ্ছে। তোমাদের কাছে সময় না থাকতেও পারে, আমাদের তো সময় আছে। কথাবার্তা দারুণ, আরও অনেক মানুষ সময় চলে আসে। নুরুল আফসানাকে কানে কানে বলে, পরিস্থিতি কিন্তু সুবিধার মনে হচ্ছে না, তাই চলো দ্রুত এখান থেকে কেটে পড়ি। তাই পরে আফসানা খুশিকে আবারও ইমোশনাল কথা বলে, সে তোর কি কপাল রে খুশি, যাওয়ার জন্য রেডি হয়েও যেতে পারলি না। নুরুলও বলে, হ্যাঁ তাদেরই। আবিদ বলে, আমি জানি চাচি, এই প্রজ্ঞা কোথায় গেল বলছে, তাও তো সত্যি। হাসি বুবু আর সেই কথা কবে গেল? তারপর কি আর খবর পেয়েছেন? কি কোনো কল দিয়েছে? একটাও তো যোগাযোগ করার চেষ্টা করলো না, কিন্তু কেন? এসব কি কখনো ভেবে দেখেছেন? খুশির মা তখন বলে, নাম্বার পাওয়ার পরেই তো সে কল করবে, ওই দিনও তো সে টাকা পাঠিয়েছে, যদি সে ভালোই না থাকে তাহলে কি করে আর টাকা পাঠাতে পারতো? টাকা? এটা শুনে আবিদ বলে, হাসিবু টাকা পাঠিয়েছে? খুশির মা বললো, হ্যাঁ পাঠিয়েছে, তো টাকা পাঠিয়েছে তো বললেই বলতে পারছি না, সে রাস্তায় ভিক্ষা করে লাগতো। এই কথা বলে খুশির মাও ভেতরে চলে যায়। অন্যদিকে হাসির তার গ্রামে চলেই আসে, কিন্তু পথে তখন নুরুল কথা বলতে বলতে যাচ্ছিল, আর আমাদের হাতের মুঠোয় থাকা কাজটা চলেই গেল ওই বজ্জাত মেয়ের জন্য। ওই সময় আফসানা হাসিকে দেখে ফেলে আর বলতে থাকে, এটা হাসি না? হাসি তো তাদের দেখা মাত্রই দ্রুত সেখান থেকে চলে যায়। আর আফসানা নুরুলকে বলে, এটা হাসি তো, কিভাবে এখানে আসলো? নুরুল বলে, আরে কি বলছো, হাসি কিভাবে আসবে এখানে? এটা শত সম্ভবই না, সে আছে ইন্ডিয়ায়, তাহলে বাংলাদেশে বললেই কি চলে আসবে নাকি? এত সহজ? আফসানা জোর দিয়ে বলে, আমি সত্যি বলছি, ওটা হাসিই ছিল, তুমি কল করে দেখো ওই জায়গায় হাসি এত আছে কি না। তারপরে নুরুল বলে, আচ্ছা ঠিক আছে, আমি কল করে দেখছি। এরপরে নুরুল কল করে। অন্যদিকে আবিদ আর প্রজ্ঞা খুশি মায়ের সাথে কথা বলতে বলতে ভেতরে আসে। খুশির মা তখন বলতে থাকে, আমাদের গ্রামে না আশেপাশে 10টা গ্রামে কাজ বন্ধ, তাহলে আমাদের সংসারে চলবে কি করে বলো তো? আজ আমি যদি খুশি যদি যেত তাহলে হাসিকেও দেখতে আসতো আর পারতো, কিন্তু তোমাদের জন্যই হলো না। প্রজ্ঞা তখন বলে, কিন্তু আন্টি, কোনো কিছু নিশ্চিত না হয়ে এভাবে অন্ধের মতো বিশ্বাস করো না। কাউকে পাঠানো কি ঠিক বলুন তো? পরে যদি বিপরীত হয়ে যায় তখন কি করবেন? তখন কপাল চাপড়েও কিছু কিন্তু ঠিক করা যাবে না। আর একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে এভাবে যাওয়া যায়? কোনোভাবে যাওয়া যায় না, এটা এত সহজ না দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। একটু ভেবে দেখুন আন্টি। এদিকে দেখা যায় খুশি নদীর পাড়ে মন খারাপ করে বসেছিল, আর সে তার বোনের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে কথা মনে করছিল, আর তারা দুজন একসাথে কথা বলতে থাকে কাটিয়েছিল। কেউ বোনকে ভালোবাসে, আর সে যেতে পারাই ভেতরে একটু কষ্ট হচ্ছে। ভেবেছিল প্রাণপ্রেম দিয়ে তার বোনের সাথে নজর দেখতে পারবে আর তারা কত আনন্দ করবে, এখন তার বসে বসে মন খারাপ করছে। এরপরে খুশি তার মাকে এসে বলে, চিন্তা করিস না, আমরা আবারও বলবো, আফসানা নুরুলের সাথে কথা বলবো, যা হয়েছে ভুলে যেতে আর মাফ করে দিতে। তারা ভালো মানুষ, তারা অবশ্যই বুঝতে পারবে, আবারও নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেব, তুই দেখিস, চিন্তা করিস না, তুই ঠিকই হাসির সাথে দেখা করতে পারবি। তখনই দেখা যায় হাসি তার বাড়ি এসে পৌঁছায়। এরপরই সে তার মাকে মা বলে ডাক দেয়, আর এটা শুনতে পেয়ে তার মাকে বলে, হাসি বুড়া আওয়াজ না? তখনই তারা অস্থির হয়ে বাইরে চলে আসে। দেখতে পাই প্রায় সত্যিই তো হাসি চলে এসেছে, শরীরের অবস্থা খুব খারাপ। তখনই সে বেহুশ হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তারা খুব তার হাত ধরে ফেলে আর বলে, মা হাসি ছাড়া আর কিছু বলতে পারে না। তারা বুঝতেই পারে এসব হলো খুব, যেহেতু হাসি কিছু বলতে পারেনি, বুঝতেও পারে না তার সাথে কি হয়েছে। অন্যদিকে নুরুলকে কলে রমা বলে, সে তো পালিয়ে গিয়েছে, কোনোভাবে তাকে আটকানো যায়নি। নুরুল তো এই কথা শোনার পর সাথে সাথে একটা গালি দিয়ে বসে আর বলতে থাকে, তাহলে আপনারা ওখানে বসে কি করছিলেন? একটা মেয়েকে আটকে রাখতে পারলেন না? রমা তখন বলে, এই কথা কম বল, আর আমি যা বলছি তাই কর। তোর হাতে 3টে উপায় আছে, 1 হাসিকে আমার হাতে তুলে দে, 2
গ্রাম থেকে পালিয়ে যা, হাসিকে নিয়ে প্রাণে শেষ করে দে, না হলে আমরা সবাই বিপদে পড়ব। তো এরপরে আফসানা নুরুলকে বলে, এই সবই যা হয়েছে আপনারা বেশি লাভের কারণে তো হাসি আর ফিরে এসেছে, এখন আপনি কি করবেন? গ্রাম থেকে পালাতে গেলেও পাবলিক আমাদেরকে মারবে আর প্রাণে মেরেও ফেলবে, সব কিছুতেই ঝুঁকি আছে। আপনি তো আমি আগেই বলেছিলাম প্লিজ চলুন, এই গ্রাম থেকে চলে যায়, কিন্তু না, আপনি কোনো কথাই শোনেন না। এখন আপনার জন্য আমি নিজেও বিপদে পড়েছি, আপনার কথা অনেক হয়েছে, দয়া করে এখন বিদায় দিন, আর আপনার সাথে থাকতে পারবো না। নুরুল তখন জিজ্ঞেস করে, কোথায় যাবি? চাবিটা কোথায় আফসানা? আফসানা বলে, যেদিকে দু চোখ যাই চলে যাব, কিন্তু আপনার সাথে থাকবো না, এইভাবে মরতে চাই না। নুরুল তখন বলে, মাথা একটু ঠান্ডা কর, আমি জানি কোথায় কিভাবে যেতে হয়, তাই একদম চিন্তা করবে না, আমি তো আছি, সব সামলে নেব। এদিকে হাসিকে মাথায় পানি দিতে থাকে আর বারবার বলতে থাকে, বুবু কথা বলো, কি হয়েছে তোমার? খুব অস্থির হয়ে উঠে তখন হাসির মা তার বাবাকে আরো চিন্তায় ফেলে। লোকটা হলো হাসি তখন খুব তাকিয়েছিল, সে এক বড় ধাক্কা খেয়েছে, তা সামলে উঠতে পারছিল কোনোভাবে। তো আমরা এখন হাসির একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেদিন হাসিকে নিয়ে আফসানা ইন্ডিয়া যাচ্ছিল, তখন চাচি আমরা কি কাল ইন্ডিয়া চলে যাব? আফসানা বলে, আরে তোর দেখে আর তোর সইছে না, এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, আর এত চিন্তা করতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যাব, সেখানে তুই একা যাবি না, তোর সাথে তো আরো অনেক মেয়েরাও যাবে। তখন হাসি বলে, কেন চাচি তুমি যাবে না? আফসানা বলে, আমি কি চাইলেই আর যেতে পারি? আমি সেটা হচ্ছে ভিন্ন দেশ ইন্ডিয়া, আমি তো চাইলেও যেতে পারবো না। হাসি তখন বলে, তুমি তো বলেছিলে তুমি যাবে চাচি, আমি তোমার সাথে গেলেই বেশি খুশি হতাম, সেখানে একা একা কি করবো, আমি তো কিছুই চিনবো না। আফসানা তখন বলে, মন খারাপ করিস না, তুই তো অনেক কাজ পারিস, সেখানে তারা সেই কাজ করতে দিবে, তুই চিন্তার কিছুই নেই, তোর সাথে আরো অনেক মেয়েরা কাজ করবে, তাই কোনো সমস্যাও হবে না, তাদের সাথে মিলেমিশেই কাজ করবি, আমি 2-1 মাসের মধ্যেই তোর কাছে চলে আসবো, ঠিক আছে? তারপরে নুরুল তাকে একটা জুস খেয়ে দিতে হয়, আর সেটা হাসি খাওয়ার পরে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। তারপরে তাকে ইন্ডিয়া নিয়ে আসে, ইন্ডিয়ার লোকেদের হাতে তাকে তুলে দেয়, আর এরপরই তাকে ধরে নিয়ে চলে যায়। কিছু খারাপ লোকেরা তো আছেই, সবকিছু বলতে বলতে হাসি খুব কান্না করে, খুশিও তার বোনের কোথায় খুব কষ্ট পায়, সেও কাঁদতে থাকে, আর তার মাকে বলে, এটাই তো তুমি চেয়েছিলে তাই না? হাসির মা বলে, তোর জন্য কত কিছুই বলতে পারে, একদম চুপ হয়ে যায়, নিজের সব ভুলগুলো এখন বুঝতে পারছি, সে কত বড় ভুল করতেছে, আর প্রজ্ঞা তাকে যেন কেন এত করে মানা করছিল সেটাও এখন রিয়েলাইজ করতে পারে। অন্যদিকে প্রজ্ঞাকে তার বাবা বলে, কি হচ্ছে, খারাপ গ্রামে থাকতে ইচ্ছে করছে না? প্রজ্ঞা বলে, না বাবা, গ্রাম আসলে খুব ভালো, কিন্তু এখানকার মানুষ এত বোকা হয় কেন? হাসান বলে, আসলে তারা কোনো কিছু নিয়েই এত ভাবতে পারে না, ভাবার সময় মতো নেই, পেটে খিদে যখন খিদে লাগে তখন পেটের খিদে মিটাতেই ব্যস্ত, আর চিন্তা করিস না, আমাদের খুব দ্রুতই শহরে ফিরে যাচ্ছি, আর আমি আগের থেকেও ভালো একটা জব পেয়েছি, বেতনটাও আগের থেকে বেশি। প্রজ্ঞা বলে, ও ভালো, তো এমন নর্মাল রিয়াকশন দেখে হাসান বলতে থাকে, কি রে তুই কি খুশি হোস? তখন সেখানে আবিদ আসে আর বলে, প্রজ্ঞা তুমি কি কাহিনী জানো, হাবুব তো ফিরে এসেছে। হাসান তখন বলে, এই হাসিটা আবার কে? আবিদ বলে, হাসি হচ্ছে আমাদের জয়নাল চাচার বড় মেয়ে। অন্যদিকে শয়তান নুরুল আগে আগে এসেই চেয়ারম্যানকে বলে, দেখেন ভাই, কারো না ভালো করতে নেই, ওই হাসিকে আমি বিদেশ পাঠিয়েছিলাম, সে টাকার লোভে খারাপ কাজে জড়িয়ে পড়েছিল, আমি তো পাঠিয়েছিলাম ভালো কাজ করার জন্য, কিন্তু সে টাকার লোভে পড়ে মান সম্মান সব শেষ করে এবার বাড়ি ফিরে এসেছে। তখন আরেকজন বলে, হাসি ফিরে এসেছে, আমরা তো শুনিনি। নুরুল বলে, হাসি ফিরেছে, কিন্তু কোন মুখে জানাবে খারাপ একটা মেয়ে হয়ে সে ফিরেছে, সে তো বলতে পারেনি। আমি আসলে গ্রামের ভালো চাই, তাই আগে আপনাদেরকে জানিয়ে রেখেছি, এবার আপনারাই ভেবে দেখুন আপনারা কি করবেন, আমি তো বাইরের মানুষ, তাই আপনারাই বুঝে নেবেন বাকিটা। এদিকে হাসান সবটা বলে প্রজ্ঞাকে। হাসান এসব শুনে বলে, এত কিছু হয়ে গেল অথচ আমি কিছু জানি না, আমাকে বললেন না কেন? প্রজ্ঞা বলে, বাবা তুমি বিজি ছিলে তাই কিছু বলতে পারিনি। তারপরে হাসিকে দেখতে প্রজ্ঞার আবির চলে যায়। এদিকে চেয়ারম্যান এসে হাসিকে বলে, কি হয়েছে, ফিরে এলি কেন, আসলি কেন? গ্রাম তো অনেক কাহিনী শুনতে পাচ্ছি। তখন হাসি বলে, মা আমি কিছুই করিনি। চেয়ারম্যান তখন ধমক দিয়ে বলে, চুপ কর, নিজে আজে বাজে কাজ করে এখন আমাদের গ্রাম নোংরামি করতে এসেছিস? আমি বেঁচে থাকতে এরকম নোংরামি কাজ আমাদের গ্রামে হতে দেব না, আমি সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নেব। চেয়ারম্যান এখান থেকে যাওয়ার সময় ওর প্রজ্ঞা আর আবির এসে হাসির সাথে দেখা করে। হাসি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েছিল, তাই সে কাউকে কিছু ঠিকমতো বলার অবস্থায় থাকে। অন্যদিকে রাতে আফসানা নুরুলকে বলে, আমি আপনার সাথে অনেক কাজ করেছি, এতে মেয়েদের আপনাদের হাতে দিয়েছি, আমি আমার জীবন বাঁচাতে চাই, তাই আপনাকে ভালোই ভালোই বলছি ছেড়ে দিন,
নুরুল বলে, আমি এত মেয়েদের বিদেশে পাঠিয়েছি কিন্তু কোনো কেউ ফিরতে পারেনি, তবে হাসি বজ্জাত কি করে ফিরে এসেছে কে জানে। আমি চেয়ারম্যানকে কাজে লাগিয়ে দিয়েছি, একটু কম চিন্তা করো। এবার কেউ হাসির সাথে কথা বিশ্বাস করবে না মনে হয়। এরপর নুরুল আর দলবল নিয়ে চলে আসে রাতের বেলা খুশি আর হাসিকে তুলে নিতে। তাদের মাকে বেহুশ করে তার দুই বোনকে তারা এবার পাচার করার জন্য নিয়ে আসে। হাসির বাবা বাড়ি এসে সবকিছু জানার পরও তাড়াতাড়ি আবিদ আর হাসানকে এসে বলে, আমার দুই মেয়েকেও ওই শয়তান নুরুল তুলে নিয়ে গেছে, দয়া করে সাহায্য করো। আবিদ বলে, চাচা এবার যদি চেয়ারম্যান কিছু না করে তাহলে আমরাই দেখে নেব, বাকিটা হাসান। তখন বলে, বন্দুকটা কোথায়, দেখি এবার বন্দুক নিয়ে যাব। এরপরে প্রজ্ঞা, হাসান আর আবিদ সেখান থেকে বেরিয়ে পড়ে হাসিদের খুঁজতে। অন্যদিকে নুরুল কল করে রমাকে বলে, এবার আমি হাসি খুশি দুটোকেই নিয়ে আসছি। রমা বলে, সাবধানে আনবে আর যেন উড়ে না যায়। নুরুল তখন আফসানাকে পাহারায় একটা কাজ করতে বলে। এদিকে প্রজ্ঞা বলে, তোমরা এদিকে খুঁজো, আমি পুরানো বাড়িটির দিকে দেখে আসছি। তখন প্রজ্ঞা খুঁজে খুঁজে শেষমেশ পেয়ে যায় হাসি আর খুশিকে। পরে আফসানা মাথায় আঘাত মেরে প্রজ্ঞা হাসি খুশিকে নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। তবে তাদেরকে এসে ধরে ফেলে নুরুল। এবার সে তাদেরকে প্রজ্ঞা সহ তুলে নিয়ে যায় পাচার করে। অন্যদিকে আবিদ চেয়ারম্যানকে বলে, আপনি সাহায্য করতে চাইলে করতে পারেন, আর না করলে তাহলে করবেন না, কিন্তু হাসি খুশিকে নিয়ে আজে বাজে কথাও বলবেন না। আমরা একাই পাচারকারী দলকে ধরে নিয়ে। চেয়ারম্যান বলে, পাচারকারী? কে পাচারকারী? আবিদ বলে, কেন জানেন না? আপনার ওই নুরুল, সেই তো পাচারকারী। হাসান বলতে থাকে, হাসি নিজে বলেছে। ভিকটিম যখন নিজেই বলছে তাহলে আপনি কি কাকে বিশ্বাস করবেন? চেয়ারম্যান বলে, সে কি বলবো, নিজেই তো খারাপ মেয়ে। আবিদ বলে, আপনি বললেই তো সে আর খারাপ হয়ে যাবে না। হাসি খুশিকে নিয়ে তবেই বাড়ি ফিরবো। বাবা তখন কান্না করে। চেয়ারম্যান সাহেব বলে, দয়া করে আপনি এবার এটাকে হাসি খুশির সামনে এসে দাঁড়িয়ে দেখুন, সব সত্যিটা সামনে চলে আসবে। তারপরে আবিদ চেয়ারম্যানকে বন্দুক ত্যাগ করে বলে, কোথায় হাসি খুশি? এরপরে চেয়ারম্যান সহ তারা চলে আসে ঘাটে। নৌকা প্রায় ছেড়েই দেয়, কিন্তু আবিদ এসে আটকে নেয়। পরে নুরুল প্রজ্ঞাকে চাকু দিয়ে ধরে আর তার বন্দুক নামাতে বলে। চেয়ারম্যান তখন নিজের পাপ ঢাকতে নুরুলকে গুলি করে মারে। পরে আফসানা এসে সব সত্যি বলে যে আপনি এসব জড়িয়েছিলেন, তাই আটকাতেই নুরুলকে মারলেন, তাই না চেয়ারম্যান? বলে চুপ করে আমরা পুলিশকে ডাকবো। তখন হাসি এসে বলে, আপনাকে কে ডাকতে হবে না, আমি যাব পুলিশ আনতে। এরপরে নারী পাচার করার অপরাধে চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আর ঠিক 1 মাস পরেই প্রজ্ঞার স্টেজ পারফরমেন্স হয়। সেখানে সে এবার হাসি খুশিকে নিয়ে সুন্দর একটা নাচ করে। আবিদ সহ প্রজ্ঞার মা বাবাও সেই পারফরমেন্স দেখে, তারা সবাই খুব খুশি হয়। আর এই সাথেই একটা গল্প এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।